আজ আমরা ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সের নর্মালাইজেশন চ্যাপ্টারটা বা অংশটা সম্পর্কে পড়ব। এই যে অংশটা, এটা কিন্তু আমরা আগে যে চ্যাপ্টার পড়েছি ডিবিএমএস তার সাথেই সম্পর্কযুক্ত একটা অংশ। তবে এই অংশটা কিন্তু আমাদের কিছুটা নতুন ধরনের কাজ করতে শেখাবে এবং নর্মালাইজেশন কী, কেন আমরা নর্মালাইজেশন ইউজ করি এবং তার পদ্ধতি কী, সেগুলো আমরা এই চ্যাপ্টারে জানব। এবং সেই সাথে নর্মালাইজেশন করার জন্য আমাদের আরও কিছু বিষয় সম্পর্কেও এখানে জানতে হবে। তাহলে আমরা শুরু করি। Normalization is a systematic approach of decomposing tables to eliminate data redundancy, that is repetition of data, and undesirable characteristics like insertion, update and deletion anomalies. It is a multi-step process that puts data into tabular form, removing duplicate data from the relation tables. অর্থাৎ নর্মালাইজেশন হলো একটা সিস্টেমেটিক পদ্ধতি যার মধ্যে কিন্তু বেশ কয়েকটি স্টেপ পরপর আমাদের ফলো করতে হয়, যেটার সাহায্যে আমরা কি করি, আমরা কিন্তু টেবিলের মধ্য থেকে ডেটা রিডান্ডেন্সি অর্থাৎ ডেটার যে ডুপ্লিকেট ভ্যালু যাতে না থাকে বা যতটা সম্ভব কম থাকে সেটাকে এনশিওর করার জন্য আমরা টেবিলকে বা রিলেশনকে কয়েকটি ছোট ছোট পার্টে ভেঙে দিই, দ্যাট ইজ কল্ড ডিকম্পোজিং। এবার এই কাজটা করার জন্য কিন্তু আমাদের যে শুধু ডেটার ডুপ্লিকেশনটা কমে যায় তা না, তার সাথে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা এরপর পড়বো, সেগুলো কি, যেমন ইনসারশন, আপডেট এবং ডিলিশন অ্যানামলি, এগুলোকেও কিন্তু আমরা যথাযথভাবে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ নর্মালাইজেশন হলো একটা মাল্টি স্টেপ প্রসেস, যেটা দিয়ে আমরা ডেটাবেসকে আরও অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি সিকিওর করতে পারি এবং সেখানে যাতে রিপিটেশন অফ ডেটা, একই তথ্য বারবার না থাকে, যেটার থেকে অনেক রকম সমস্যা হতে পারে, আমরা আগেই পড়েছি, সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। এবার দেখো নর্মালাইজেশনের মূল কারণটা কি বা নর্মালাইজেশন করার মূল উদ্দেশ্যটা কি। নর্মালাইজেশন ইজ ইউজড for mainly two purposes. কি eliminating redundant, that is useless data, or ensuring data dependencies that make sense, that is data can be logically stored. অর্থাৎ আমরা এটুকু নিশ্চয়ই বুঝতে পারি যে যখনই ডুপ্লিকেট ডেটা থাকছে, রিডান্ডেন্ট ডেটা থাকছে, তার মানে কি হচ্ছে যে আমার তো একবার যে ডেটাটা আছে সেটা আমার প্রয়োজনীয়, তারপর যতবার সেটাকে রিপিট করে রাখছি তার নেই তো সেটা ইউজলেস, সেটা না থাকলেও কোনো অসুবিধা হতো না, বা যদি আমরা সেটাকে বর্জন করে দিতে পারি তাহলেও কোনো অসুবিধা হয় না। এটা জায়গাও দখল করছে, আবার বিভিন্ন রকম কাজ করার ক্ষেত্রেও সেটা অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। ফলে নর্মালাইজেশনের প্রথম পারপাস হচ্ছে এই রিডান্ডেন্ট বা ডুপ্লিকেট ডেটাগুলোকে এলিমিনেট করা, আর সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে ডেটা ডিপেন্ডেন্সিগুলোকে এনশিওর করা। এবার এই ডেটা ডিপেন্ডেন্সি ব্যাপারটা কি সেটাও কিন্তু আমাদেরকে এরপর বুঝে নিতে হবে। তাহলে এসো আমরা প্রথমে বিভিন্ন রকম অ্যানামালিজ ব্যাপারটা কি এবং তার সাথে ডেটা ডিপেন্ডেন্সি ব্যাপারটা কি সেটা একটু বুঝে নিই। তাহলে আমরা একটু বুঝে নিই ডেটা অ্যানামালিজ কি। Anomalies are problems that can occur in poorly planned, unnormalized databases where all the data are stored in one table, that is a flat file database. অর্থাৎ ডেটা অ্যানোমালি হচ্ছে কিছু সমস্যা, কিছু প্রবলেমস যেগুলো পুয়ারলি প্ল্যান্ড, অর্থাৎ ঠিকভাবে প্ল্যানিং করা হয়নি, সেখানে কিছু ত্রুটি রয়ে গেছে প্ল্যানিংয়ে, এরকম কিছু ডেটাবেসের ক্ষেত্রে যেগুলি নর্মালাইজেশনের মাধ্যমে নর্মালাইজড করা হয়নি, অর্থাৎ আননর্মালাইজড, সেরকম ডেটাবেসের ক্ষেত্রে আসতে পারে যে সমস্যাগুলি। অর্থাৎ যে সমস্ত ডেটাবেসে একটি টেবিলের মধ্যে প্রচুর পরিমাণ তথ্য রেখে দেওয়া হয়, সেক্ষেত্রেই যে সমস্যাগুলো অ্যারাইজ করতে পারে সেগুলোকেই আমরা বলছি ডেটা অ্যানোমালিজ। এবার এই ডেটা অ্যানোমালিস কিন্তু মূলত তিন ধরনের: ইনসারশন অ্যানোমালি, ডিলিশন অ্যানোমালি এবং আপডেট অ্যানোমালি বা মডিফিকেশন অ্যানোমালি। সেগুলোটাও আমরা একটু বুঝে নিই।
প্রথম দেখো ইনসারশন অ্যানোমালি। দ্য নেচার অফ এ ডেটাবেস মে বি সাচ দ্যাট ইজ নট পসিবল টু অ্যাড আ রিকোয়ার্ড পিস অফ ডেটা আনলেস অ্যানাদার পিস অফ আনঅ্যাভেলেবল ডেটা ইজ অলসো অ্যাডেড। অর্থাৎ এরকম যদি কোনো পরিস্থিতি হয় যে একটা ডেটাবেসে কোনো একটি ডেটা অ্যাড করতে গেলে আরও কোনো ডেটাকে অ্যাড করা হলে তবেই সেই মানে প্রথম ডেটাটি অ্যাড করা যাবে, এরকম যদি কোনো সিচুয়েশন কখনো তৈরি হয় তখন সেটিকে বলা হয় ইনসারশন অ্যানোমালি। যেমন এখানে এক্সাম্পল স্বরূপ বলা হয়েছে আ লাইব্রেরি ডেটাবেস দ্যাট ক্যানট স্টোর দ্য ডিটেলস অফ আ নিউ মেম্বার আনটিল দ্য মেম্বার হ্যাজ টেকেন আউট আ বুক। অর্থাৎ আমি ধরে নিচ্ছি একটা লাইব্রেরি ডেটাবেস আছে যেখানে একটি টেবিলের মধ্যেই বিভিন্ন মেম্বারের নাম, তাদের ডিটেলস, তারা যে বই নিচ্ছে সেই বইয়ের ডিটেলস, সেই বইয়ের নাম এবং তার রাইটারের নাম ইত্যাদি যাবতীয় তথ্য একটার মধ্যে রেখে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে যদি একজন নতুন মেম্বারকে আমি অ্যাড করতে চাই তখন দেখা যাবে যতক্ষণ না সে একটা কোনো বই ইস্যু করছে ততক্ষণ কিন্তু আমরা তার ডিটেলসও সেই টেবিলে যোগ করতে পারবো না, যেহেতু একটা টেবিলের মধ্যেই সব কিছু রাখা হচ্ছে। নেক্সট হচ্ছে ডিলিশন অ্যানোমালি। আর রেকর্ড অর ডেট অফ ডেটা ক্যান লেজিটিমেটলি বি deleted from a database and the deletion can result in the deletion of the only instance of other required data। অর্থাৎ যদি কখনো একটা টেবিল থেকে একটা ডেটাকে মুছে ফেলার ফলে দেখা যায় তার সঙ্গে আরও কোনো ডেটার কোনো একটা মানে যে ডেটাটাও একবারই মাত্র টেবিলে উপস্থিত আছে সেটিও মুছে যায়, তখন যে সমস্যা হয় সেটিকেই বলা হচ্ছে ডিলিশন অ্যানোমালি। এর এক্সাম্পলটাও আমরা একটু বুঝে নিই। ডিলিটিং আ বুক লোন from a library member can remove all details of the particular book from the database such as the author, বুক টাইটেল এটসেট্রা। অর্থাৎ দেখা গেল কেউ একজন এসে একটি বই লাইব্রেরিতে এসে ফেরত দিয়ে দিল, সেক্ষেত্রে আমি সেই মেম্বারের পাশ থেকে তার বুকটার লোনটা সরিয়ে দিলাম, অর্থাৎ সে যে বুকটা ইস্যু করেছিল সেটা সরিয়ে দিলাম। এই যে ডিলিট করলাম তার সাথেই হয়তো দেখা গেল সেই বইটির নাম, অথরের নাম, পাবলিকেশন এটসেট্রা মানে বই সংক্রান্ত যে ইনফরমেশন সেগুলোও কিন্তু ডিলিট হয়ে গেল। যেটা কিন্তু ডিলিট হয়ে যাওয়াটা ঠিক হলো না, কারণ সেই বইটি তো লাইব্রেরি থেকে চলে গেল না, সেটির তথ্যগুলো তো অবশ্যই সেখানে থাকা উচিত। তো এই যে সমস্যা এটাকেই বলা হয়, এই ধরনের সমস্যাকে বলা হয় ডিলিশন অ্যানোমালি। এবং থার্ড টাইপটা হচ্ছে মডিফিকেশন বা আপডেট অ্যানোমালি। ইনকারেক্ট ডেটা মে হ্যাভ টু বি চেঞ্জড which cannot involve many records having to be changed, leading to the possibility of some changes being made incorrectly। আমাদের অনেক সময় কিছু ডেটাকে মডিফাই করতে হয়, আপডেট করতে হয়। যেমন ধরো দেখা গেল কোনো একজন মেম্বারের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সে সেই অ্যাড্রেস চেঞ্জ করতে গেল। এবার যখনই সেই চেঞ্জ করতে যাচ্ছে তখনই কিন্তু দেখা যাবে যে অনেক জায়গাতে সেই চেঞ্জটা করার প্রয়োজন পড়ছে এবং তার জন্য মানে ধাপে ধাপে দেখা যাবে অনেকগুলি চেঞ্জের প্রয়োজনের থেকে যেটা হতে পারে যে হয়তো কোথাও ঠিকভাবে চেঞ্জ হলো, কোথাও ঠিকভাবে চেঞ্জ হলো না। তো এই সংক্রান্ত যে সমস্যা অর্থাৎ আপডেট করতে গিয়ে কিছু সমস্যা সৃষ্টি হওয়া, সেইগুলোকেই বলা হয় আপডেট বা মডিফিকেশন অ্যানোমালি। ডিপেন্ডেন্সি কি সেটা এবার আমরা বুঝে নেব। আমরা যদি ডেটাবেসের বাইরেও ডিপেন্ডেন্সি শব্দটাকে ভাবতে যাই তাহলে ডিপেন্ডেন্সি কথাটার মানেই আমরা বুঝতে পারি যে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্ভরশীল, সেখান থেকেই ডিপেন্ডেন্সি শব্দটা আসে। তাহলে ডেটাবেসের ক্ষেত্রে এটা কিভাবে অ্যাপ্লিকেবল সেটা একটু আমরা শুনি। আর ডিপেন্ডেন্সি ইজ আ কনস্ট্রেন্ট that applies to or defines the relationship between attributes. It occurs in a database when information stored in the same database table uniquely determines other information stored in the same table. You can also describe this as a relationship where knowing the value of one attribute or a set of attributes is enough to tell you the value of other attribute or a set of attributes in the same table। এর অর্থ কি? ডিপেন্ডেন্সি বেসিক্যালি একটা কনস্ট্রেন্ট যেটা কি করে অ্যাট্রিবিউটগুলোর মধ্যে একটা কোনো রিলেশন বা একটা কোনো টেবিলে যে অ্যাট্রিবিউটগুলো থাকে তাদের মধ্যেকার রিলেশনটাকে ডিফাইন করে। দেখা যায় যে অনেক ক্ষেত্রেই কোনো একটি ডেটাবেসের কোনো একটি রিলেশনের একটি বা কয়েকটি অ্যাট্রিবিউট
ইউনিকলি ওই টেবিলেরই আরও একটি বা কয়েকটি অ্যাট্রিবিউটকে ডিফাইন করে। অর্থাৎ আমরা যদি একটি টেবিলের একটি কোনো ফিল্ড বা কয়েকটি ফিল্ডের একটা নির্দিষ্ট মান খেয়াল করি, তাহলে আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো যে ওই মানের জন্য অপর কোনো একটি ফিল্ড বা কয়েকটি ফিল্ডের মানগুলো কি হবে। একটু আমরা এটা এক্সাম্পল দিয়ে শুনি। ধরো একটি টেবিলে 3টি ফিল্ড আছে, এ, বি এবং সি। সেক্ষেত্রে বি এবং সিকে আমরা এর উপর ডিপেন্ডেন্ট বলতে পারবো তখনই যদি দেখা যায় এর প্রত্যেক আলাদা মানের জন্য বি এবং সি এরও নির্দিষ্ট আলাদা মান থাকে। আমরা এরপরে যখন কিছু টেবিল নিয়ে পড়ব তখন আমরা এক্সাম্পলটা আরও ভালোভাবে বুঝতে পারবো। অর্থাৎ যদি দেখা যায় এর একটা নির্দিষ্ট মান আমরা দেখি, তাহলে সেটা দেখেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে সেই ক্ষেত্রে বি এর মান কী হবে, সেই ক্ষেত্রে সি এর মান কী হবে। আমরা এখানে একটু ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা বুঝছি। ফাংশনাল ডিপেন্ডেন্সি কি সেটা আমরা এরপরে জানবো, কিন্তু ডিপেন্ডেন্সি ব্যাপারই সংক্রান্তই বিষয়। ইট ইজ আ কনস্ট্যান্ট বিটুইন টু সেটস অফ অ্যাট্রিবিউটস ইন আ রিলেশন ফ্রম আ ডেটাবেস। এবার ছবি দিয়ে একটু জিনিসটা দেখানো আছে। দেখো, যেখানে আর একটা রিলেশন যার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে এবিসিডি, সেখানে কীরকমভাবে বলা আছে যে এ বি এর সাথে ডিপেন্ডেন্সিতে আছে। যেখানে এ কে বলা হচ্ছে ডিটারমিনেন্ট এবং বিকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ বি কিন্তু এর উপর ডিপেন্ড করছে। সিমিলারভাবে আবার বলা হচ্ছে বি এর উপর সি, সি এর উপর ডি এবং ডি এর উপর এ। তো এইভাবে করেই কিন্তু আমরা বোঝাতে পারি লিখে, রিমার্ক করে বা নোটিফিকেশন দিয়ে যে কোনো একটি টেবিলের ক্ষেত্রে কেউ যদি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করব। তাহলে প্রথমে যে থাকবে সে হচ্ছে ডিটারমিনেন্ট, এবং তারপর ডিপেন্ডেন্সির চিহ্নের পর যে থাকবে, সেক্ষেত্রে কিন্তু একটার বেশিও থাকতে পারে, তারা হচ্ছে সেই ডিপেন্ডেন্ট অংশ। এবার আমাদের এই ফাংশনাল ডিপেন্ডেন্সি ইম্পর্ট্যান্ট কেন? আমরা মনে রাখবো যে আমাদের এই নর্মালাইজেশন করার জন্য কিন্তু এই ডিপেন্ডেন্সি খুব ইম্পর্ট্যান্ট। এই ডিপেন্ডেন্সি দিয়েই কিন্তু, ডিপেন্ডেন্সির উপর ভিত্তি করেই কিন্তু একটা টেবিলে কে কার উপর কীভাবে ডিপেন্ডেন্ট সেটার ভিত্তিতেই কিন্তু আমরা টেবিলকে ডিকম্পোজ করব। যেটা আমি প্রথমেই নর্মালাইজেশনে বললাম যে এক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় টেবিলকে পার্টে পার্টে ডিকম্পোজ করে কিন্তু ছোট ছোট অনেকগুলো টেবিল বানানোর চেষ্টা করব, যাতে ডুপ্লিকেশন, রিডান্ডেন্সি ইত্যাদি কমিয়ে নেওয়া যায়। ডিপেন্ডেন্সি মূলত 3 ধরনের হয়: ফুল ডিপেন্ডেন্সি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি এবং ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এই 3টি ধরনের ডিপেন্ডেন্সির বৈশিষ্ট্য কী বা তারা কিভাবে একে অপরের থেকে আলাদা সেটা আমরা একটু বুঝে নিই। প্রথম হচ্ছে ফুল ডিপেন্ডেন্সি। ইন কেস অল দ্য নন কি অ্যাট্রিবিউটস ইন আ রিলেশন আর ডিপেন্ডেন্ট অন দ্য হোল কি and not on a part of it, then the non-key attributes are said to be fully functionally dependent on the key attributes. অর্থাৎ যদি দেখা যায় কোনো একটি রিলেশনের কি অ্যাট্রিবিউট যারা আছে সেটা একটি হতে পারে বা একাধিক ফিল্ডের কম্বিনেশনও হতে পারে, বাকি যে ফিল্ডগুলো অর্থাৎ যারা নন কি অ্যাট্রিবিউটস, তারা এই কম্পোজিট কি যেটা একটার বেশি, তাদের পুরোটার উপর ডিপেন্ডেন্ট হয়, কিন্তু তাদের কোনো একটা পার্টের উপর আবার আলাদা করে ডিপেন্ডেন্ট হয় না, তখন আমরা সেটাকে বলি ফুল ডিপেন্ডেন্সি। ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। দেখো, এখানে একটা টেবিলের কথা বলা হয়েছে, রিলেশন এবিসি, যেখানে এবির উপর সি ফাংশনালি ডিপেন্ডেন্ট, অর্থাৎ এবি হচ্ছে সেই কি অ্যাট্রিবিউটগুলির কি অ্যাট্রিবিউট যেখানে দুটি, মানে এ এবং বি দুটি অ্যাট্রিবিউট মিলে কি অ্যাট্রিবিউট তৈরি করেছে, এবং সি তাদের উপর কি ভ্যালুটার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু সি শুধুমাত্র এর উপরও ডিপেন্ডেন্ট নয়, সি শুধুমাত্র বি এর উপরও ডিপেন্ডেন্ট নয়। এরকম যদি কোনো পরিস্থিতি হয় তখনই আমরা কি বলবো যে সি ফুল ফাংশনালি ডিপেন্ডেন্ট। আমরা একটা রিলেশন ধরে এক্সাম্পল দেখি। এখানে একটি টেবিলের কথা বলা হয়েছে প্রোডাক্ট, যার ফিল্ড নেমগুলো বা অ্যাট্রিবিউটগুলো হচ্ছে আইটেম, মেক,
রেট এবং ডিসকাউন্ট। এখানে আইটেম এবং মেক একসাথে কিন্তু কি অ্যাট্রিবিউট। এবার এই কি যে তার উপর যদি দেখা যায় বাকি দুটি অ্যাট্রিবিউট অর্থাৎ রেট এবং ডিসকাউন্ট ডিপেন্ডেন্ট হয় এবং তারা আলাদা করে আইটেমের উপর বা মেকের উপর ডিপেন্ডেন্ট না হয়, তখনই কিন্তু আমরা বলতে পারবো কি রেট এবং ডিসকাউন্ট এই কি ভ্যালুর উপর ফুল ফাংশনালি ডিপেন্ডেন্ট। আমরা একটু টেবিলটা দেখি। দেখো প্রোডাক্ট টেবিলটাতে যে চারটে ফিল্ড আছে বা চারটে অ্যাট্রিবিউট আছে, আইটেম, মেক, রেট আর ডিসকাউন্ট। এখানে আইটেম এবং মেক এই যে দুটো কি এই দুটো ফিল্ড একসাথে হয়ে কিন্তু কি অ্যাট্রিবিউট গঠন করছে অর্থাৎ প্রাইমারি কি তৈরি করছে এবং তাদের উপর রেটও ডিপেন্ডেন্ট আবার ডিসকাউন্টও ডিপেন্ডেন্ট। কিন্তু দেখো এই রেট বা ডিসকাউন্ট কোনোটাই কিন্তু শুধু আইটেমের উপর বা শুধু মেকের উপর ডিপেন্ডেন্ট নয়, কম্বিনেশনটার উপর ডিপেন্ডেন্ট। তার মানে কি যেখানে পুরো কম্বিনেশনের উপর ডিপেন্ডেন্ট হবে নন কি অ্যাট্রিবিউটগুলো, কিন্তু কোনো একটা পার্টিকুলার পার্টের উপর হবে না, তখনই আমরা তাকে বলবো ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ডিপেন্ডেন্সি তাহলে কি? এর আগে যখন আমরা আগেরটা ঠিক শুনলাম ফুল ডিপেন্ডেন্সি, তখন আমরা কি দেখেছিলাম যে নন কি অ্যাট্রিবিউটগুলো আছে তারা যদি যে কি অ্যাট্রিবিউট তার পুরোটার উপরই শুধু ডিপেন্ডেন্ট হয়, সেই কি অ্যাট্রিবিউটের কোনো পার্টের উপর ডিপেন্ডেন্ট আলাদা করে না হয়, তখন আমরা তাকে বলছিলাম ফুল ডিপেন্ডেন্সি। এবার যদি সেটাই হয় অর্থাৎ পুরো পার্টটার পুরো যে কি এলিমেন্ট কি ভ্যালুটা তার উপর তো ডিপেন্ডেন্ট হচ্ছেই, সেই সাথে সেই কি এলিমেন্টের কোনো একটা পার্টের সাথেও যদি ডিপেন্ডেন্ট হয়, তখন আমরা তাকে বলছি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। অর্থাৎ পার্শিয়াল ডিপেন্ডেন্সি ইন কেস সাম অফ দ্য নন কি অ্যাট্রিবিউটস ইন আ রিলেশন are dependent on a part of the key of that relation, then such type of functional dependency is called a partial functional dependency. আমরা একটি এক্সাম্পল ধরে করি, যে ধরো এই যে এখানে আর একটা রিলেশন যার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে ABCD এবং তার কি রিলেশন হচ্ছে AB একত্রে, সেক্ষেত্রে ABর উপর C এবং D ফাংশনালি ডিপেন্ডেন্ট, কিন্তু ইন অ্যাডিশন অর্থাৎ এর সাথে যদি সি এর উপর এবং এ বা বি যে কোনোর উপরই হতে পারে, এক্ষেত্রে আমরা এ ধরে বলছি, সি যদি এর উপর আবার ডিপেন্ডেন্ট হয় অর্থাৎ পুরো কি এর একটা অংশের উপরও ডিপেন্ডেন্ট হয়, তখন আমরা কি বলবো যে সে কিন্তু পার্শিয়ালি ডিপেন্ডেন্ট। আমরা এর একটা এক্সাম্পল টেবিল দিয়েও পড়বো। ধরো এখানে এর আগেই আমরা যে প্রোডাক্ট টেবিলটা দেখলাম, সেই প্রোডাক্ট টেবিলের থেকে আমরা এখানে একটু অ্যাট্রিবিউট চেঞ্জ করে আমরা আরেকটা নতুন টেবিল তৈরি করছি প্রোডাক্ট 2, যার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে আইটেম, মেক, রেট আর ক্যাপাসিটি। তাহলে এই যে আইটেম এবং মেক এরাই হচ্ছে কি ভ্যালু। এবার এক্ষেত্রে এই যে ক্যাপাসিটি যে ফিল্ডটা দেখা যাবে সে আইটেম আর মেকের উপর তো ডিপেন্ডেন্ট বটেই, কিন্তু সে আলাদা করে আইটেমের উপরও হয়তো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমরা একটু টেবিল ধরে এক্সাম্পলটা দেখি। এই যে আমরা প্রোডাক্ট টেবিলটা দেখছি, দেখো যেটা আমরা ফুল ডিপেন্ডেন্সির ক্ষেত্রে দেখলাম, এখানে কিন্তু রেট বা ডিসকাউন্ট এর কোনোটাই কিন্তু শুধুমাত্র আইটেম বা শুধুমাত্র মেকের উপর ডিপেন্ডেন্ট ছিল না। অর্থাৎ আইটেম সিডি হলেই যে তার রেট একটা নির্দিষ্টই হবে তা নয়, বা ডিভিডির ক্ষেত্রেও নির্দিষ্টই হবে তা নয়। আমরা দেখতে পাচ্ছি সিডি আইটেমের জন্যই কিন্তু আমাদের রেট আমরা আলাদা আলাদা পাচ্ছি, ডিসকাউন্টও আলাদা আলাদা পাচ্ছি। তাহলে এখানে ডিপেন্ডেন্সিটা কীরকম ছিল? আইটেম এবং মেক এই দুটোকে একসাথে করলে তার উপর কিন্তু রেটটাও ডিপেন্ডেন্ট হচ্ছিল, আবার ডিসকাউন্টও ডিপেন্ডেন্ট হচ্ছিল, তার জন্য এটা ছিল ফুল ডিপেন্ডেন্সি। এবার আমরা এই প্রোডাক্ট 2 টেবিলটা দেখি। এখানে কিন্তু আমরা
যেটা করেছি ডিসকাউন্টের পরিবর্তে ফোর্থ অ্যাট্রিবিউটটা ক্যাপাসিটি বলে নিয়েছি। এবার দেখো এই আইটেম এবং মেক, এই যে কি এলিমেন্ট দুটো মিলিতভাবে, তার উপর রেটও ডিপেন্ডেন্ট আবার ক্যাপাসিটিও ডিপেন্ডেন্ট। কিন্তু ক্যাপাসিটি কিন্তু আবার আলাদা করেও আইটেমের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারছি সিডি আইটেমের জন্য সবসময় ক্যাপাসিটি 700 MB, আবার ডিভিডি আইটেমের জন্য ক্যাপাসিটি সবসময় 4.7 GB, আবার বিডি দ্যাট ইজ ব্লু রে ডিস্ক যেটাকে আমরা বলি, তার জন্য ক্যাপাসিটি সবসময় 25 GB। তাহলে এই যে ব্যাপারটা হয়ে গেল যে ক্যাপাসিটি যেমন আইটেম আর মেক এই পুরো কিয়ের উপর ডিপেন্ডেন্ট, তেমনি তার একটা পার্ট অর্থাৎ আইটেমের উপরও ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারছি যে ক্যাপাসিটির যে ক্ষেত্রে যে ডিপেন্ডেন্সিটা থাকছে সেটা কিন্তু পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এবার আমরা আসছি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিতে। এটির ব্যাপারটা কীরকম? ইফ ইন আ রিলেশন আর a set of attributes x functionally determines a set of attributes y, and y in turn functionally determines another set of attributes z, then z is said to be transitively dependent on x. অর্থাৎ কোনো একটি রিলেশনের ক্ষেত্রে এক্স যদি একটি সেট অফ অ্যাট্রিবিউটস হয় যে ওয়াই নামক আরেকটি সেট অফ অ্যাট্রিবিউটসকে ডিটারমাইন করছে, অর্থাৎ ওয়াই এক্সের উপর ডিপেন্ডেন্ট, আবার ওয়াই আরেকটি সেট অফ অ্যাট্রিবিউটস যার নাম হচ্ছে জেড তাকে ফাংশনালি ডিটারমাইন করছে, অর্থাৎ জেড ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে জেডকে বলা হবে এক্সের উপর ট্রানজিটিভলি ডিপেন্ডেন্ট। আমরা একটু ছবি দিয়ে ব্যাপারটাকে একটু নোটেশন দিয়ে বুঝি যে দেখো এই যে এক্স ওয়াইকে ডিটারমাইন করছে অর্থাৎ ওয়াই এক্সের উপর ডিপেন্ডেন্ট, এবং ওয়াই আবার জেডকে ডিটারমাইন করছে অর্থাৎ জেড ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে এক্ষেত্রে জেডকে বলা হবে যে সে হচ্ছে এক্সের উপর ট্রানজিটিভলি ডিপেন্ডেন্ট, কারণ সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে জেড এক্সের উপরও কিন্তু ডিপেন্ডেন্ট হবে। এবার একটু আমরা একটা রিলেশন দিয়ে ব্যাপারটাকে বুঝি। এখানে একটি রিলেশন ধরে নিচ্ছি আমরা আর, যার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে এ বি সি ডি। এবার এর মধ্যে যদি দেখা যায় সি এর উপর ডিপেন্ডেন্ট এবং ডি আবার সি এর উপর ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে কি বলতে পারবো আমরা যে ডি কিন্তু এর উপর ট্রানজিটিভলি ডিপেন্ডেন্ট হবে। এবার আমরা একটা টেবিল দিয়ে এই এক্সাম্পলটা এর এক্সপ্লেনেশনটা একটু বুঝি। এখানে আমরা ইএমপি ডিপার্টমেন্ট বলে অর্থাৎ এমপ্লয় ডিপার্টমেন্ট বলে একটা টেবিল বা রিলেশন নিয়ে নিয়েছি, যার তিনটে অ্যাট্রিবিউট আছে, ইআইডি অর্থাৎ এমপ্লয় আইডি, ডিপিটি আইডি অর্থাৎ ডিপার্টমেন্ট আইডি এবং ডিনেম অর্থাৎ ডিপার্টমেন্ট নেম। এবার দেখো এখানে ডিপিটি আইডি ডিপার্টমেন্ট আইডি কিন্তু ইআইডির উপর ডিপেন্ডেন্ট, কারণ এখানে কোনো একটি ইআইডি কিন্তু একাধিক ডিপার্টমেন্ট আইডি হোল্ড করছে না, অর্থাৎ ইআইডি যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে ডিপার্টমেন্ট আইডিও কিন্তু চেঞ্জ হবেই। তাহলে প্রথম লেভেলে আমরা বুঝে গেলাম যে ডিপার্টমেন্ট আইডি ইআইডির উপর ডিপেন্ডেন্ট। আবার আরেকটা জিনিস দেখো, আমরা যদি ডিনেম অর্থাৎ ডিপার্টমেন্ট নেম দেখি, সেই ডিপার্টমেন্ট নেম কিন্তু আবার ডিপার্টমেন্ট আইডির সাথে সাথেই চেঞ্জ হয়, অর্থাৎ যদি ডিপার্টমেন্ট আইডি চেঞ্জ হয় তাহলে সেই ডিপার্টমেন্টের নামও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডিনেম ডিপার্টমেন্ট আইডির উপর আবার ডিপেন্ডেন্ট হচ্ছে। তার মানে আমরা কী বলতে পারছি, ইআইডির উপর ডিপার্টমেন্ট আইডি ডিপেন্ডেন্ট, আবার ডিপার্টমেন্ট আইডির উপর ডিনেম ডিপেন্ডেন্ট। তাহলে ডিনেম কিন্তু ট্রানজিটিভলি এমপ্লয় আইডি বা ইআইডির উপরও ডিপেন্ডেন্ট হবে। এটাই কিন্তু হচ্ছে আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। আরেক প্রকার ডিপেন্ডেন্সিও কিন্তু আমরা দেখতে পারি বা বলতে পারি, যেটাকে আমরা বলে থাকি ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। এটার ব্যাপারটা কি? ইফ ইন আ রিলেশন আর আ সেট অফ অ্যাট্রিবিউটস এক্স functionally determines y, where y is a subset of x, then such type of dependency is called trivial dependency. এর মানে কি? যদি দেখা যায় a set of attributes x y কে ডিটারমাইন করছে, যেখানে y x এরই একটা সাবসেট অর্থাৎ x এরই একটা অংশ, তখন এই প্রকার ডিপেন্ডেন্সিকে বলা হয় ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি।
যেমন এখানে একটি রিলেশন নেওয়া হয়েছে, রিলেশন আর, যার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে ABCD, এবং বলা হচ্ছে যে এর মধ্যে B, C এই যে অ্যাট্রিবিউট সেট তার উপর B ডিপেন্ডেন্ট, অর্থাৎ বি এবং সি এর যে সেটটা, দুটোকে কম্বাইন করে যে সেটটা, সে বিকে ডিটারমাইন করছে। সেক্ষেত্রে B, C যে সেটটা তারই একটা সাবসেট, একটা পার্ট, তাহলে এক্ষেত্রে যে ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে সেটাকেই বলা হয় ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। যেমন আমরা যে প্রোডাক্ট দুটো টেবিল নিয়ে আগে দেখলাম এক্সাম্পল, সেখানে এই মেক আর রেট এই যে দুটোর যে কম্বাইন করে যে সেটটা বানানো হয়েছে, সেটা কিন্তু মানে দুটোর যে কম্বিনেশন মেককে ডিটারমাইন করে। সুতরাং যেহেতু মেক এবং রেটের কম্বিনেশন যে সেটটা তারই একটা পার্ট, তারই একটা সাবসেট, কাজে এক্ষেত্রে যে টাইপের ডিপেন্ডেন্সি আমরা পাচ্ছি সেটাকেই বলা হয় ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। তাহলে এই হলো আমাদের বিভিন্ন রকম ডিপেন্ডেন্সি, যেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমরা যেটা পড়তে শুরু করেছিলাম নর্মালাইজেশন, সেই নর্মালাইজেশনের প্রসেসগুলো করার জন্য আমাদের কাজে লাগবে। আবার তাহলে আমরা এবার চলে আসি নর্মালাইজেশনে। তাহলে আমরা নর্মালাইজেশনটা কি দেখেছিলাম, যে এটা একটা স্টেপ বাই স্টেপ কিছু কাজ আমাদের করতে হবে, যার ফলে আমরা কোনো রিলেশনের মধ্য থেকে রিডান্ডেন্সি দূর করে দিতে পারবো, বিভিন্ন রকম ত্রুটি যেগুলো ঘটতে পারে সেগুলোকে দূর করে দিতে পারবো। এবং কিভাবে পারবো না, আমরা টেবিলটিকে ছোট ছোট কয়েকটি টেবিলে ডিকম্পোজ করব। এবার এই নর্মালাইজেশন কিন্তু এক স্টেপে সম্পূর্ণ কাজটা সমাধা করে না, এখানে কিন্তু নর্মালাইজেশনের বেশ কয়েকটি স্টেপ আছে। কি কি? প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে যদি একটা টেবিল বা একটা রিলেশন নর্মালাইজড নাই থাকে, সেটাকে বলে আননর্মালাইজড ফর্ম। সেখান থেকে যখন আমরা নর্মালাইজেশন শুরু করব, তখন পরপর যেভাবে করে আমরা একটা থেকে একটা নর্মাল ফর্মে যেতে থাকব আমাদের কাজের মাধ্যমে, সেগুলো হচ্ছে যথাক্রমে 1NF, 2NF, 3NF, BCNF, তারপর 4NF এবং 5NF। এবার এই যে কটা আমরা নর্মাল ফর্ম দেখলাম, এই প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু কিছু নির্দিষ্ট শর্ত, কিছু নির্দিষ্ট ধর্ম মেনে কিন্তু আগের নর্মাল ফর্ম থেকে পরের নর্মাল ফর্মে আমরা ডেটাবেসটিকে বা রিলেশনটিকে নিয়ে যেতে পারি। এবং একটি রিলেশন 5NF-এ পৌঁছে গেল মানে আমরা বলতে পারি যে সেটি কিন্তু এখন সম্পূর্ণভাবে সেফ। এবার এই এতগুলো নর্মাল ফর্ম কিন্তু তোমাদের সিলেবাসে নেই, তোমাদের কিন্তু 1NF, 2NF, 3NF এবং সেই সাথে BCNF এই কটি কিন্তু শুধুমাত্র পড়তে হবে। আমরা একটুখানি ব্যাপারটা বুঝে নিই। 1NF হচ্ছে যেখানে আমাদের মূল যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইজ এভরি ভ্যালু অ্যাটমিক, অর্থাৎ প্রত্যেকে বিচ্ছিন্ন, তো কেউ কারোর উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল বলবো না, মানে একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট নয়। তো কোনো একটা অ্যাট্রিবিউটের উপর আরেকটা অ্যাট্রিবিউট ডিপেন্ডেন্ট হতে পারে, কিন্তু কোনো একটা ভ্যালুর জন্য তার আন্ডারে একাধিক ভ্যালু যেন না থাকে, এটাই কিন্তু আমরা 1NF-এ নির্ধারণ করি। আমরা যখন কাজটা করব তখন আরও বুঝতে পারবো। ইজ এভরি অ্যাট্রিবিউট ইউনিক, প্রত্যেকটা অ্যাট্রিবিউট ইউনিক, তো একই অ্যাট্রিবিউট দুবার নেই। তো ঠিক এইভাবেই 2NF-এর প্রশ্ন হচ্ছে আর দেয়ার এনি পার্শিয়াল ডিপেন্ডেন্সিস ইন আওয়ার ফাংশনাল ডিপেন্ডেন্সি, অর্থাৎ এখানে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে কি। 3NF-এ হচ্ছে আর দেয়ার এনি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিস, যদি সেরকম কিছু থাকে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কাকে বলে আমরা আগেই পড়েছি, সেটা আবার আমরা 3NF-এ বুঝবো। এবং BCNF যেটা, সেটার কিন্তু আরও কিছু নির্দিষ্ট রুল আছে, সেটাও আমরা কিন্তু পড়বো। তবে আমাদের যে ভাঙতে হবে, আমাদের যে নর্মালাইজেশন করতে হবে, সেটা কিন্তু আমাদের এই 3NF পর্যন্তই করতে হবে। আজকে আমরা শুধুমাত্র নর্মালাইজেশনের যে ফার্স্ট স্টেপ সেটা দেখব, অর্থাৎ একটা টেবিলকে আননর্মালাইজড ফর্মে আছে কখন বলা হয়, এবং সেখান থেকে আমরা সেটাকে 1NF অর্থাৎ প্রথম যে নর্মালাইজেশনের স্টেপ সেটাতে কি করে নিয়ে যেতে পারি। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে বিলিং 0,
আমরা টেবিলটাকে খুব ভালো করে দেখি। দেখো টেবিলটাতে প্রথম অংশেই যে ফিল্ড নেমগুলো আছে বা অ্যাট্রিবিউটগুলো আছে, বিল নাম্বার, ডেট, আইটেম কোড, আইটেম নেম, আইটেম রেট, কোয়ান্টিটি, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস। এবার আমরা যদি এই প্রথম অংশটাকে দেখি, দেখো বিল নাম্বার B01 যার ডেট 15/10/10, তার জন্য আইটেম কোড যে ফিল্ডটি তার 3টি ভ্যালু রয়েছে, I05, I16 এবং I20। এই যে ব্যাপারটা যে এখানে বিল নাম্বারের একটা ভ্যালুর জন্য, ডেটের একটা ভ্যালুর জন্য আইটেম কোডে একাধিক ভ্যালু রয়েছে, এই জিনিসটাতেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে ডেটাগুলো অ্যাটমিক না, এবং সেই জন্যই আমরা বুঝতে পারছি যে এটি কিন্তু নর্মালাইজড ফর্মে নেই। খুব সহজ ভাষায় বললে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে টেবিলের কোনো একটি অ্যাট্রিবিউটের একটি ভ্যালুর জন্য যদি অন্য কোনো অ্যাট্রিবিউটের একটার বেশি ভ্যালু থাকে, তখন আমরা বলবো সেটি কিন্তু নর্মালাইজড ফর্মে নেই। এটি আমরা এই প্রথম অংশে যেমন দেখতে পাচ্ছি, ঠিক তেমনি আবার দেখো এখানেও কিন্তু কাস্টমার আইডি আবার দেখা যাচ্ছে একটি, কাস্টমার নেম একটি, যে ক্ষেত্রে কোয়ান্টিটি, আইটেম রেট, আইটেম নেম এগুলি কিন্তু একাধিক রয়েছে। তাহলে এই রকম যখনই কোনো টেবিল আমরা দেখতে পাবো বা কোনো রিলেশন দেখতে পাবো, আমরা বুঝে যাব এই টেবিলটি কিন্তু নর্মালাইজড ফর্মে নেই। এবার কথা হচ্ছে এখান থেকে আমরা যখন একটা টেবিলকে নর্মালাইজড করব, নর্মালাইজেশন শুরু করব, প্রথম যে স্টেপ অর্থাৎ 1NF নিয়ে যাওয়ার যে স্টেপ, সেটা কি, যে ওই যে অ্যাটমিক ভ্যালু থাকলো না, বা সোজা কথায় সহজ কথায় একটা অ্যাট্রিবিউটের একটা ভ্যালুর জন্য আরেকটা অ্যাট্রিবিউটের একাধিক ভ্যালু রয়েছে, সেটাকে আমাদের দূর করতে হবে। আমরা কিভাবে দূর করছি দেখো, এখানে এই যে আইটেম কোড আলাদা আলাদা হওয়ার জন্যে বিল নাম্বার একটাই ছিল, আমরা এখানে কি করলাম, বিল নাম্বার যে ফিল্ডটা সেটাকেও কিন্তু আমরা প্রত্যেকটি আইটেম কোডের জন্য একবার করে লিখে নিলাম। অর্থাৎ আগে যে বিল নাম্বার B01 একবার লিখে তার মধ্যে আইটেম কোড 3টে লিখেছিলাম, সেটা এবার আমরা কি করলাম, আমরা প্রত্যেক একটা করে আইটেম কোডের সাথে একবার করে বিল নাম্বারটা লিখলাম। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এই টেবিলটার ছকটা কীরকম হয়ে গেল দেখো, যে এখানে কিন্তু প্রত্যেক একটা রোতে একটা ভ্যালুর এগেনস্টে আরেকটা সেলেও কিন্তু একটাই ভ্যালু আছে। কখনোই দুটো তিনটে ভ্যালু কম্বাইন হয়ে বা গ্রুপ করে আরেকটা কোনো ভ্যালুর সাথে লিঙ্ক করা নেই। অর্থাৎ আগেরটাতে যেরকম ছিল যে বিল নাম্বার, একটা নির্দিষ্ট বিল নাম্বারের এগেনস্টে 3টে আইটেম নাম্বার ছিল, এখানে কিন্তু ওই 3টে আইটেম নাম্বারই যখন লেখা হয়েছে, বা আইটেম কোড সরি, সেক্ষেত্রে কিন্তু বিল নাম্বারটাও 3বার লেখা হয়েছে। তার মানে কি হলো, এবার কিন্তু পুরো টেবিলটা একটা ইউনিফর্ম ট্যাবুলার ফর্মে চলে এলো। এটিই কিন্তু আমাদের 1NF ফর্ম, যেখানে আমরা আগের যে মানে প্রবলেম বলো বা যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু আর থাকলো না। এবার এই টেবিলটিকে নিয়ে আমাদের স্টেপ বাই স্টেপ আরও কিছু কাজ করতে হবে, যাতে আমরা ছোট ছোট পার্টে ভেঙে ডিকম্পোজ করে টেবিলটিকে আরও বেশি উন্নত, আরও বেশি প্রোটেক্টেড, আরও বেশি অ্যাকিউরেট করতে পারি, যেগুলো আমাদের DBMS-এর বিভিন্ন নিয়মের মধ্যে আমরা পড়েছি। সেই বৈশিষ্ট্যগুলো যেন আমরা এতে প্রদান করতে পারি। কিন্তু সেই প্রসেসটা কিন্তু আমরা আজকের ভিডিওতে শিখব না। আজকে আমরা এটুকুই পড়ছি। আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা একটা কোনো রিলেশন নিয়ে একদম স্টেপ বাই স্টেপ আননর্মালাইজড ফর্ম থেকে কি করে আমরা BCNF পর্যন্ত যেতে পারি সেটা আমরা শিখব। কিন্তু সেজন্য কিন্তু আমাদের এই ডিপেন্ডেন্সি ব্যাপারটা, অ্যানামালি ব্যাপারটা, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে পড়বে, ভালো করে মনে রাখবে, যাতে আমরা পরের ভিডিওটা খুব সুন্দর করে দেখতে পারি। এখানেই আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করছি।